আসসালামু আলাইকুম। সাইফ হাসান নুয়ান তুষারাকে নো-লুক শটের মাধ্যমে যে ছক্কাটা মেরেছেন সেই ছক্কাটা আজীবন চোখে লেগে থাকবে। সাইফ যতদিনই ক্রিকেট খেলেন না কেন তার নিজের কাছেও বিষয়টা মনে থাকবে, কারণ বড় মঞ্চে এরকম একটা ডমিনেটিং শট তিনি করেছেন। সাইফ হাসানের এই নো-লুক শটটাকে নিয়ে অ্যানালাইসিস করব, তবে তার আগে সাইফের একটা প্রশংসা করে নেই। গেল বিপিএলে ৩, ৪ এবং ৫ নম্বর পজিশনে যে সমস্ত দেশি ব্যাটার ব্যাটিং করেছেন তাদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক রান করেছিলেন সাইফ হাসান। আপনারা পর্দায় সেই গ্রাফিক্স কার্ডটা দেখতে পাচ্ছেন, যেখানে সাব্বির রহমান তার স্ট্রাইক রেট এবং অ্যাভারেজটা সবার চাইতে বেশি ছিল, কিন্তু সাইফের রানটা বেশি ছিল। সাইফ বেশি ম্যাচ ওই পজিশনে ব্যাটিং করেছেন। এবং অনফিল্ডের পর্দায় আজ থেকে আরও মাসখানেক আগে এশিয়া কাপের দল ঘোষণার আগে আমরা একটা ভিডিও করেছিলাম, একটা না দুটা ভিডিও করেছিলাম, যার বিষয়বস্তু ছিল যে ৪ নম্বর পজিশনের বিকল্প হিসেবে যেহেতু সাইফ হাসান বিসিবির সিস্টেমে আছেন তাকেই দলে ইনক্লুড করা উচিত, যেখানে সাইফ হাসান কোনো আলোচনাতে ছিলেন না তার আগে। সত্যি কথা বলতে ওই আলোচনাটা আমরা করেছিলাম সাইফ হাসানকে ৪ নম্বর পজিশনের বিকল্প হিসেবে চিন্তা করে। কিন্তু আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ওপেনিংয়ে বিকল্প হিসেবে বা ওপেনার হিসেবে সাইফকে কি চিন্তা করেছি, না। ওপেনার হিসাবে সাইফকে নিয়ে ওই কনফিডেন্সের জায়গাটা আমার অন্তত ব্যক্তিগতভাবে ছিল না, আর কার ছিল কি না ছিল তা জানি না, আমার অন্তত ব্যক্তিগতভাবে ছিল না। ইভেন নুয়ান তুষারের এগেনস্টে ডানহাতি ব্যাটার দরকার, আমরা বলেছিলাম যে সেটা লিটন কুমার দাসকে উপরের দিকে ওঠানোর ব্যাপারে। সাইফের ব্যাপারে ওই কনফিডেন্সটা ছিল না, সত্যি কথা। কিন্তু সাইফ তারপরও ওপেনিং পজিশনটায় যেভাবে নিজেকে মেলে ধরেছেন, পুরো কৃতিত্বটা সাইফ হাসান পাবেন, পুরো ক্রেডিটটা তার। যে হয়তোবা আমরা কনফিডেন্স দেখাইনি, টিম ম্যানেজমেন্ট কনফিডেন্স দেখিয়েছে, বাট সাইফ হাসান সে আস্থার প্রতিদানটা দিয়েছে টিম ম্যানেজমেন্টের। এই পুরো ক্রেডিটটা সাইফ হাসান পাবে এবং এই পুরো প্রশংসাটা সাইফ হাসান পাবে। আরেকটা বিষয় বলতেই হয়, ঠিক এর আগের দিন ২৮ বলে ৩০ রান করা সাইফ আর এই দিন 50 করা সাইফের মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য ছিল। রাসেল আর্নল্ড কমেন্ট্রি থেকে বলছিলেন যে আগের দিন যখন ব্যাটিং করছিলেন মনে হচ্ছিল যে পিন ছিটারের মতো ব্যাটিং করছেন কিছু একটা, কিন্তু যেদিন শ্রীলঙ্কার সঙ্গে 50টা করলেন পুরো মনে হচ্ছিল একটা প্রপার ব্যাটসম্যান ব্যাটিং করছে। ক্লাসিক্যাল বেশ কিছু শটস তিনি খেলেছেন, এক্সট্রা কাভারের উপর দিয়ে একটা শট খেলেছেন, তখন কমেন্ট্রিতে সঞ্জয় মঞ্জরেকর ছিলেন, তিনি খুব প্রশংসার সঙ্গে কথা বলছিলেন। সো সাইফ এই চমকটা আমাদের সবাইকে দিয়েছেন। ওপেনিংয়ে তিনি যে সেই জায়গাটাতে কন্ট্রিবিউট করতে পারেন এই চমকটা তিনি খুব ভালো মতো দিয়েছেন। এবারে তার নো লুক শটটাকে নিয়ে কথা বলতে চাই। প্রথমত যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এই ধরনের নো লুক শট খেলার সময় ডেফিনেটলি আপনার মাথার পজিশনটা পড়েই যায়। নো লুক শটে পুরোপুরি রিস্টের উপর বেস করেই শটটা খেলতে হয়। রাসেল আর্নল্ড একটা কথা বলছিলেন কমেন্ট্রির সময়, সেটা হচ্ছে তিনি অনেক বেশি মাত্র ইনস্টিংক্টিভ এই শটটা খেলেছেন এবং পুরোপুরি পেছনের পাটা সরে গেছে, পেছনের পাটা উপরের দিকে উঠে গেছে, পুরো ওয়েটটাকে ট্রান্সফার করেছেন সামনের পায়ের উপর এবং এই শটটা তিনি পুরোপুরি খেলেছেন রিস্টের উপর বেস করে, পুরোটাই রিস্টের উপর বেস করে তিনি খেলেছেন। এই ধরনের শটে মাথা পড়ে যাবে সেটা খুব স্বাভাবিক, কিন্তু এই ধরনের শটে ব্যালেন্সটা আসে কিভাবে জানেন? ব্যালেন্সটা আসে যখন ফ্রন্ট লেগটা ক্লিয়ার করা অবস্থায় থাকে। বাট সাইফ হাসানের এক্ষেত্রে ফ্রন্ট লেগটাও ক্লিয়ার করা অবস্থায় ছিল না, কারণ পেছনের লেগটা তো উঠেই গেছে। দ্বিতীয়ত মাথাটাও পড়ে গেছে, একেবারে নো লুক শট ছিল। তৃতীয়ত পুরোপুরি রিস্টের উপর বেস করে তিনি খেলেছেন। ক্রিকেট বেসিকের মানে একদম প্রথাগত ক্রিকেট বেসিকের কোনো সূত্রই আসলে এটা মানে নাই। সো এটা মানে ওয়ান্স ইন আ লাইফ টাইম শট আমি বলবো যে এই ধরনের একটা শট তিনি খেলেছেন। যদিও বিপিএল এর মঞ্চে তাকে আমরা নো লুক শট খেলতে দেখেছি, কিন্তু ওই সমস্ত নো লুক শটের মধ্যে কিন্তু তার ব্যালেন্স রাখার জায়গা ছিল, ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করে তিনি শট খেলেছেন। আপনাদের মনে আছে কিনা নেদারল্যান্ডসের সঙ্গে এরকম একটা নো লুক শট খেলতে গিয়ে সাইফ হাসান আউট হয়ে গিয়েছিলেন, একদম ক্লিন বোল্ড হয়ে গিয়েছিলেন। তবে এক্ষেত্রে নুয়ান তুষারাকে তিনি এক্সিকিউট করতে পেরেছেন। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে ওই দিন যে বলটা ফেস করেছিলেন ওই বলটা যে লাইন থেকে ভেতরে ঢুকেছে, আর এদিন নুয়ান তুষারের বলটা যে লাইনে ছিল, যে লেন্থে ছিল, এটা সাইফকে একটা অ্যাডভান্টেজ দিয়েছে। খেয়াল করে দেখেন, নুয়ান তুষারাকে মারা বলটা এটা ছিলই লেগ স্টাম্পে, এদিনের বলটা ছিল লেগ স্টাম্পের উপরে এবং একেবারে ব্যাটের সামনে, আর ওই দিনের বলটা ছিল অফ স্ট্যাম্পের উপরে ব্যাট থেকে একটু দূরে, যেখানে একটা শার্প ইনসুইং করতে পেরেছে। এবং এই জায়গাটাতে মাথা পড়ে গেলে আলটিমেটলি আপনি শটটাকে নেগোশিয়েট করতে পারবেন না, কারণ আপনি বল মিস করলে সেই বলটা একদম স্ট্যাম্পে অথবা পায়ে গিয়ে লাগবে। কিন্তু তুষারার যে বলটা ছিল, সাইফ যদি বলটাকে ছেড়েও দিতেন তারপরেও কিন্তু সেই বলটা আলটিমেটলি তার প্যাডে যদি হিটও করতো সেটা লেগ স্ট্যাম্পের বাইরে থাকতো, মানে একদম উইকেটসটা হিটিং থাকতো না, লেগ স্ট্যাম্পের বাইরে থাকতো, অথবা সেটা লেগ স্ট্যাম্প দিয়ে বেরিয়েও যেতে পারতো এবং ব্যাটার অনেক সামনে অবস্থান করছিল। সো ওই অ্যাডভান্টেজটা সাইফ আসলে পেয়েছেন যে আলটিমেটলি এই বলটা নুয়ান তুষারের এই বলটা খুব বেশি ভালো বল ছিল না, মানে একদম লেগ স্ট্যাম্পের ওপরে একটা বল ছিল। ওই বলের তুলনায় যে বলটাতে তিনি এর আগে আউট হয়েছিলেন সেই বলটার পিচিং জোনটাই ছিল অফ স্ট্যাম্পের উপরে এবং একটু পেছনের লেন্থে, আর এই বলটার পিচিংটা ছিল হচ্ছে লেগ স্ট্যাম্পের উপরে, যেটা আলটিমেটলি
ব্যাটসম্যানরা ফ্লিক শট করেন। তবে সাইফের এক্সিকিউশনটার প্রশংসা এই জায়গায় করতে হবে যে অনেক ব্যাটসম্যানরা আছেন এই ধরনের বলগুলোকে মিড উইকেট বা স্কোয়ার লেগের দিকে খেলবেন, কিন্তু সাইফ হাসান এই শটটাকে একটা নোলুক শট স্টাইলে একটা চমৎকার এক্সিকিউশন তিনি করেছেন ওয়াইডিশ লং অনের ওপর দিয়ে। সো এই প্রশংসার জায়গাটা তার এই শটে খুব ভালো মতোই করতে হবে। যদিও এই বলটা অপেক্ষাকৃত এর আগের দিনের নেদারল্যান্ডসের সঙ্গে যে বলটা ছিল এই বলটাতে চ্যালেঞ্জ কম ছিল বিকজ পিচিং লাইন এবং লেন্থ অনুযায়ী, কারণ এই বলটা আলটিমেটলি যদি সাইফ ছেড়েও দিতেন সেক্ষেত্রে বোল্ড কিংবা এলবিডব্লিউ হওয়ার কোনো সম্ভাবনা ছিল না। কিন্তু এর আগের দিনের যে বলটা ছিল এমন একটা জোনেই বলটা পিচ করেছিল যেখান থেকে যদি বল ছেড়ে দেন তাহলে আলটিমেটলি সেটা বোল্ড কিংবা এলবিডব্লিউ হবে, মানে ইউ আর বাউন্ড টু প্লে। আর তুষারের বলটা হি ওয়াজ নট দ্যাট মাচ বাউন্ড টু প্লে, কিন্তু এক্সিকিউশনটা ওয়াজ ভেরি মাচ প্রপার এক্সিকিউশন। এবং প্রপার ইমপ্রপার আমি জানি না, কিন্তু এক্সিকিউশন যেটা সাইফ হাসান করেছেন সেই এক্সিকিউশনটা আসলে মানে খুবই সুন্দর একটা এক্সিকিউশন, যেখানে আপনি ক্রিকেটের কোনো বেসিক তত্ত্ব, আপনার ফ্রন্ট লেগটাকে ক্লিয়ার করা, দেন আপনার ব্যালেন্সটাকে ঠিক রাখে এরকম কিছু বলতে পারবেন না। রিস্টের উপর বেস করে শুধুমাত্র সামনের পায়ের উপর ব্যালেন্সে একদম পেছনের পাটাকে জাস্ট উপর করে দিয়ে শটটা যে খেলেছেন, এবং এইটা দুর্দান্ত একটা ব্যালেন্স তিনি মেনটেন করেছেন এক পায়ের উপরে, এটা বলতেই হবে যে তার একটা চমৎকার এক্সিকিউশন, তার নিজস্ব এক্সিকিউশনের জায়গা উইচ ওয়াজ রিয়েলি গুড। আবারও বলছি, চ্যালেঞ্জটা হয়তোবা তিনি পেতেন যদি আরেকটু অফ স্ট্যাম্পের দিকে বলটা থাকতো, কিংবা আরেকটু পেছনের লেন্থে বলটা থাকতো যেটা আসলে ব্যাটের রিচে না বা ব্যাটিং আর্কের মধ্যে না, একটু পেছনের লেন্থে, তখন হয়তো চ্যালেঞ্জটা অনেক বেশি হতো। তখন হয়তো আমরা দেখতে পেতাম যে আসলে এটাকে রাইট ওয়েতে এক্সিকিউট করতে পারছেন কি পারছেন না, সেই জায়গাটা একটা কথাবার্তা আসতো। বাট এক্ষেত্রে বলটা তাকে হেল্প করেছে পিচিংয়ের জায়গাটা, কিন্তু এক্সিকিউটটা তো তাকে করতে হয়েছে। আপনার বল যতই আসলে মুয়া বল হোক বা খারাপ বল হোক কিংবা যাই হোক না কেন, এক্সিকিউশনটা তো সাইফকে করতে হয়েছে, সেই এক্সিকিউশনটা খুব ভালো করেছেন। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।